মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাকে ওই বাড়ি এখনো টানে, বাবার জন্য নয়। ওখানে একসময় থাকতো ভূমি সুতা। ভেতরে আমার প্রবেশাধিকার ছিল না, তবু এক এক রাত্রিরে চোরের মতন এসে পাঁচিলের চারপাশে ঘুরেছি। এতদিন পর আবার কেন দেখা হলো ভূমি সুতার সঙ্গে? এই রমণীর সঙ্গে সারাটা জীবন আমার শুধু দুঃখের সম্পর্কই থেকে যাবে। কটকে থাকার সময় আমি যখন মহিলা মুনিকে বিবাহ করতে সম্মত হয়েছিলাম, তখনই আমি ঠিক করেছিলাম ভূমি সুতা আমার জীবন থেকে মুছে যাবে। সে চিরতরে হারিয়েই গেছে। প্রথমা স্ত্রীর মৃত্যুর পর আমি যখন যাযাবরের মতন ঘুরছিলাম, তখনও কোনো দিন ভূমি সুতাকে ফিরে পাওয়ার আশা করিনি। আমি গোপন রিপোর্ট পেয়েছি, ভারতীয় জাতীয় কংগ্রেসে মুসলমানরা খুব কম সংখ্যায় যোগ দেয়। কংগ্রেসে হিন্দু প্রাধান্যের জন্য বেশ কিছু মুসলমান ক্ষুব্ধ, আর কংগ্রেসের হিন্দুদের মধ্যেও অধিকাংশ বাঙালি বাবুই জায়গা জুড়ে আছে। এই বাঙালি বাবুদের হীনবল করে দেওয়ার জন্য কৌশলে মুসলমান সমাজকে আরো দূরে সরিয়ে দেওয়াই সরকারি নীতি হওয়া উচিত, আর সেটাই হবে আমার পরবর্তী লক্ষ্য। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। সার্কুলার রোডের বাড়িটির একতলায় দুটি দোকানঘর, একটি দশকর্মা ভাণ্ডার, অন্যটি হোমিওপ্যাথি ওষুধের। সারাদিন খরিদ্দারদের ভিড় লেগে থাকে। এই বাড়ির তিনতলায় আপাত দৃষ্টিতে একটি সাধারণ নিরীহ ব্রাহ্মণ পরিবারের বাস। স্বামী, স্ত্রী ও ভগিনীকে নিয়ে ছোট সংসার, আর রয়েছে সর্বক্ষণের ফরমাস খাটা এক বালক ভৃত্য। ঘর রয়েছে চারখানা, সামনে ও পেছনে দুটি বারান্দা, রান্নাঘর, ভাঁড়ার ঘর আর স্নানের ঘর। ভাড়া 12 টাকা। কেউ জানে না এটাই গুপ্ত সমিতির কেন্দ্র। সমিতির সদস্যরা নিজেরা নাম দিয়েছে আখড়া। দিনের বেলা পারতপক্ষে কেউ আসে না। আনাগোনা শুরু হয় সন্ধ্যার কিছুটা পরে, যখন দোকানঘরগুলি বন্ধ হয়ে যায়। দিনের বেলা যদি কারুকে আসতে হয়, তবে সে ফুলবাবুটি সেজে গিলে করা পাতলা কামিজ পরে ও ধুতির কোঁচাটি হাতে ধরে আসে, যেন তিনতলার যতীনবাবুর আত্মীয়। যতীনবাবুর লম্বা চওড়া বলশালী দেহ হলেও গলায় পৈতে ও রুদ্রাক্ষের মালা ঝোলে, কপালে চন্দনের তিলক। মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে সংস্কৃত শ্লোক আওড়ান। এই পল্লীর মানুষ তাকে সাত্ত্বিক ব্রাহ্মণ বলেই জানে। ভরত প্রথম যেদিন এসেছিল, সেদিন যতীন একটা ফাঁকা ঘরে মালকোঁচা মেরে ধুতি পরে খালি গায়ে একটা তলোয়ার হাতে এমনভাবে দাঁড়িয়েছিল যেন রামায়ণ মহাভারতের কোনো চরিত্র। ভরত এখানে হেমচন্দ্রের সঙ্গে প্রায়ই আসে। অন্যদের মধ্যে আসে বারিন, তার মামা সত্যেন্দ্র, দেবব্রত বসু নামে একজন বেশ শিক্ষিত যুবক, ভূপেন্দ্র দত্ত, রাখহরি সরকার, অমিত বিক্রম গোস্বামী ও আরও কয়েকজন। এই আখড়ায় অস্ত্রশস্ত্রের মধ্যে আছে 2-3খানি তলোয়ার, গোটা 10 লাঠি ও একটি পিস্তল। এইসব অস্ত্র চালনায় প্রাক্তন সৈনিক যতীনই সবচেয়ে দক্ষ। মাঝে মাঝে সে একটা তলোয়ার হাতে নিয়ে অন্য সদস্যদের বলে, কে কতখানি শিখলে তার পরীক্ষা দাও, আমার সঙ্গে লড়ো। ভরতকেও লড়তে হয়েছে কয়েকবার। বলাই বাহুল্য, একটু পরেই সে রণে ভঙ্গ দিয়েছে। অন্য কেউ যতীনের সঙ্গে পেরে উঠতে পারে না। জয়ী হয়ে যতীন সগর্বে উড়ু চাপড়ায়। ভরতের মনে হয় অন্যদের অস্ত্র প্রয়োগ শিক্ষা দেবার বদলে যতীন যেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্যই বেশি ব্যস্ত। আজ সারাদিন বৃষ্টি। সন্ধ্যার পর পথ একেবারে জনমানব শূন্য। বাতাসে বেশ শীত শীত ভাব। হেম উঠেছে কর্নওয়ালিস স্ট্রিটে এক আত্মীয়ের বাড়িতে। কাছাকাছি একটি মেস বাড়িতে জায়গা করে নিয়েছে ভরত। এই মেসের লোকেরা অফিস কাছারি থেকে ফিরে আসার পর কেউ লুঙ্গি, কেউ ঠেঙো ধুতি পরে নেয়।
তারপর সময় কাটাবার জন্য বদ রসিকতায় মেতে ওঠে। কেউ কেউ কুৎসিত অঙ্গভঙ্গি করে নাচে। মেসবাসীদের নারী বর্জিত জীবন, তাই তাদের অধিকাংশ কথাবার্তাই নারী ঘটিত, আদি রসাত্মক। আমার এসব খুবই অরুচিকর লাগে। বিকেলের পর আর এখানে মন টেকে না। হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম হেমচন্দ্রের বাড়িতে। সেখানে কোনো বসার জায়গা নেই, তাই দুজনে আবার বেরিয়ে পড়লাম আখড়ার উদ্দেশ্যে। গিয়ে দেখলাম এমন দুর্যোগের দিনেও সেখানে কয়েকজন উপস্থিত হয়েছে আগেই। অমিত বিক্রম প্রায় রোজই আসে। এই ছেলেটির বাড়ি শ্রীরামপুর। বিত্তশালী পরিবারের সন্তান। মাঝপথে লেখাপড়া ছেড়ে দিয়েছে, জীবিকার সন্ধানেও মন নেই। দেশোদ্ধার ব্রত যেন তার কাছে কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। প্রায় অস্থির হয়ে বলে, কই কিছু শুরু হচ্ছে না কেন? চলো একবার বেরিয়ে পড়ি, অন্তত একটা সাহেব মেরে আসি। দেবব্রত একখানি বই এনেছে, তার থেকে অংশবিশেষ পড়ে শোনাচ্ছে। রমেশ দত্তর লেখা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। শাসনের নামে ইংরেজরা এদেশকে কত রকমভাবে শোষণ করছে তার বিবরণ। বঙ্কিমবাবুর গানে যে দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলা হয়েছে, সে দেশ ঘন ঘন দুর্ভিক্ষের করাল গ্রাসে এখন মলিন, নিষ্প্রাণ। ইংরেজ রাজপুরুষরা গর্ব করে বলে, মুঘল আমলের তুলনায় বর্তমান সুশাসনে ভারতে চুরি ডাকাতি খুন সন্ত্রাস কত কমে গেছে। রমেশ দত্ত দেখিয়েছেন তার বদলে মানুষের দারিদ্র্য কত বেড়েছে। অর্ধাহারে মানুষগুলো দুর্বল হয়ে গেছে। এই শান্তি যেন শ্মশানের শান্তি। পড়তে পড়তে দেবব্রত বলল, ভাই, একজন সমালোচক বলেছেন কংগ্রেসের এক গরুর গাড়ি ভর্তি বক্তৃতার চেয়ে রমেশ দত্তর অর্থনৈতিক লেখা অনেক বেশি মূল্যবান। তুমি কি বলো হেম? এই বক্তব্যের অনেক কিছুই আমরা ব্যক্তিগত অভিজ্ঞতাতেও জানি, গ্রামেগঞ্জে ঘুরে দেখেছি, কিন্তু এর প্রতিকারের উপায় কি? রমেশবাবুও তো ইংরেজদের তাড়াবার কথা বলেন না। বিপিন পালও কি গরম গরম লিখছেন দেখেছ? ওকে বোধহয় আমাদের দলে পাওয়া যাবে। বারিনের মুখে কথা শুনে অমিত বিক্রম একটা তাকিয়ায় হেলান দিয়ে বসেছিল। তড়াক করে উঠে পড়ে বলল, এসব বিষয়ে আমারও কিছু বলার আছে, কিন্তু তার আগে এমন বর্ষার দিনে এক পাত্র চা হলে হয় না? চায়ের কথা শুনে যতীন মুখ গোঁজ করে বলল, একবার তো চা খেয়েছো। ভরতদা, হেমরা পরে এলো, ওদের জন্য বলছি। সেই সঙ্গে যদি আমারও এক ভাঁড় জুটে যায়। লোহাকলের পাশের দোকানটায় খুব ভালো তেলে ভাজা পাওয়া যায়। যতীনদা, তুমি ভেতরে চায়ের কথা বলে দাও, কিছু মুড়ি তেলে ভাজা আনানো যাক। এই সবাই 2 পয়সা করে চাঁদা দাও। ওহে বারেন, মুড়ি তেলে ভাজার জন্য তো চাঁদা তুলছো, আর চায়ের খরচটা কে দেবে? সবাই হঠাৎ চুপ করে গেল। কোনো গৃহস্থ বাড়িতে এসে পয়সা দিয়ে চা খাওয়া সম্ভব নাকি? কাছাকাছি কোনো চায়ের দোকানও নেই। বারিন বলল, চায়ের জন্য আর কতটুকু খরচ? ওটা তুমিই দাও যতীনদা। ঠিক আছে, তোমাকে মুড়ির জন্য আর চাঁদা দিতে হবে না। বালক ভৃত্যটির নাম খেলারাম। সে দৌড়ে চলে গেল মুড়ি টুড়ি আনতে। একটু পরেই ভেতর থেকে একটা বড় থালায় কাপ সাজিয়ে চা নিয়ে এলো কুহেলিকা। যতীনের স্ত্রী একেবারে পর্দানসীনা। ভেতরের কোন ঘরে বসে থাকে কে জানে। এখানকার আড্ডাধারীরা তাকে একবারও চোখে দেখেনি। কুহেলিকা সবার সামনে আসে। সে যতীনের বোন, আপন বোন। আপন বোন না দূর সম্পর্কের তা অবশ্য জানা যায় না। বয়স 20-22-এর বেশি হবে না। শরীরটি গড়া পেটা, মুখে জৌলুস আছে, ঠোঁটের কোণে লেগে থাকে মিটিমিটি হাসি। আগে ধারণা করা হয়েছিল সে বয়স্থা কুমারী, এখন শোনা গেছে যে সে বাল্য বিধবা। কুহেলিকা সকলকে চা দেবার পরও দাঁড়িয়ে রইল। অমিত বিক্রম বলল, আপনিও আমাদের সঙ্গে বসুন না। না, ও এখানে বসবে না। এই, তুই ভিতরে যা। অন্তত দুগাল মুড়ি খেয়ে যাক। মুড়ি ভেতরে পাঠিয়ে দিচ্ছি। আবার আলোচনা শুরু হয়ে গেল। ভরত নিজের চায়ের কাপটি নিয়ে উঠে গেল জানালার ধারে। এ বাড়ির পাশেই একটা বস্তি।
জানালা দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। একটি বড় বাড়ির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ভরত। ওই অঞ্চলে ওরকম বাড়ি একটিই ছিল। এখন কাছাকাছি আরো 2টি বাড়ি উঠেছে। তবু এ বিশেষ বাড়িটি চিনতে ভরতের ভুল হয় না। এই প্রাসাদে একসময় থাকতেন মহারাজ বীরচন্দ্র মাণিক্য। যদিও পরিচয় দিতে পারে না, তবু তিনিই তো ভরতের পিতা। এখনো ওই বাড়ি ত্রিপুরার রাজ সরকারেরই ভাড়া নেওয়া আছে। ভরত একদিন কাছাকাছি ঘুরে দেখে এসেছে। ওখানে বর্তমানে বিশেষ কেউ নেই। আমাকে ওই বাড়ি এখনো টানে, বাবার জন্য নয়। ওখানে একসময় থাকতো ভূমি সুতা। ভেতরে আমার প্রবেশাধিকার ছিল না, তবু এক রাত্রিরে চোরের মতন এসে পাঁচিলের চারপাশে ঘুরেছি। এতদিন পর আবার কেন দেখা হলো ভূমি সুতার সঙ্গে? এই রমণীর সঙ্গে সারাটা জীবন আমার শুধু দুঃখের সম্পর্কই থেকে যাবে। কটকে থাকার সময় আমি যখন মহিলা মুনিকে বিবাহ করতে সম্মত হয়েছিলাম, তখনই আমি ঠিক করেছিলাম ভূমি সুতা আমার জীবন থেকে মুছে যাবে। সে চিরতরে হারিয়েই গেছে। প্রথমা স্ত্রীর মৃত্যুর পর আমি যখন যাযাবরের মতন ঘুরছিলাম, তখনও কোনো দিন ভূমি সুতাকে ফিরে পাওয়ার আশা করিনি। ভরতের সারা জীবনটাই উদ্দেশ্যহীন। তবু অরবিন্দ ঘোষ, বারিন, হেমচন্দ্রের সংস্পর্শে এসে সে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছিল, দেশের জন্য আত্মোৎসর্গ। এর মধ্যেই ভরত বিভিন্ন দেশের বিপ্লব ও স্বাধীনতার যুদ্ধের ইতিহাস সম্পর্কিত বেশ কয়েকটি বই পড়ে ফেলেছে। ভগিনী নিবেদিতা সংগ্রহ করে দিয়েছেন এরকম অনেক গ্রন্থ। সেসব পড়ে ভরত বুঝতে পারল বিপ্লবের প্রাথমিক পর্বে অধিকাংশ অংশগ্রহণকারীদের প্রাণ দিতেই হয়। ফরাসি বিপ্লবেই তার উদাহরণ প্রকট। রেভলিউশন ডিভোর্স ইটস ওন চিলড্রেন। ভরতও প্রাণ দেবার জন্য তৈরি হয়ে অনেকটা স্বস্তি বোধ করেছিল। আর তাকে অন্য কোনো পথ খুঁজে বিড়ম্বিত হতে হবে না। তবু কেন এর মধ্যে এসে পড়ল ভূমি সুতা? আমি কি ভূমি সুতাকে ভালোবাসি? আমি নিজেই বুঝতে পারি না। অনেকদিন পর্যন্ত একটা অপরাধ বোধই আমাকে পীড়া দিয়েছে। আমি এক সংকটের মুহূর্তে ভূমি সুতার সঙ্গে পুরুষোচিত ব্যবহার করিনি, বরং ভূমি সুতার আত্মনিবেদনকে আমি অপমান করেছি। সেসব তো কতকাল আগেকার কথা। জীবনের নানান সংঘাতে ওসব তুচ্ছ হয়ে যায়। ভূমি সুতা এখন কত উচ্চে উঠে গেছে। সে শুধু খ্যাতনামনি নটি নয়, ঠাকুর পরিবারের পুরুষেরা তার প্রণয় প্রার্থী। আমাকে সে মনে রাখবে কেন? মনে যে রাখেনি তার প্রত্যক্ষ প্রমাণও পাওয়া গেল। তাচ্ছিল্যের সঙ্গে সে মুখ ফিরিয়ে থেকেছে, একবারও আমার দিকে সরাসরি দৃষ্টিপাত করেনি। যাকে পাওয়া যাবে না তার জন্য বুকের মধ্যে মৃদু ব্যথা সবসময় ছড়িয়ে থাকে কেন? এ যেন এক রহস্য। আমি কি ইচ্ছে করলে আবার বিবাহ করতে পারতাম না? এখনো পারি। এদেশে কোনো পুরুষের জন্যই কখনো পাত্রীর অভাব হয় না, কিন্তু অপর কোনো নারীর জন্য সামান্য টানও অনুভব করি না আমি। ভূমি সুতার সঙ্গে আর কখনো দেখা করব না, থিয়েটার দেখতে যাব না, সরলা ঘোষালের বাড়িতে যাব না, এমন শপথ আমি নিয়েছি মনে মনে। তবু কেন মন থেকে মুছে দিতে পারছি না ওই মুখ। ছাত্র বয়সে আমি যে ইংরেজি রোম্যান্টিক কবিতা পড়েছিলাম, এখনো কি রয়ে গেছে সেই প্রভাব? সংস্কৃত সাহিত্যে প্রেম মানে শারীরিক সান্নিধ্য উপভোগ, আর ইউরোপীয় রোম্যান্টিক কাব্যে দূরত্বের হা হুতাশ। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, মন, আমাকে ভূমি সুতার চিন্তা থেকে মুক্তি দাও।
আমি দেশ ও মাতৃকাকেই ধ্যান জ্ঞান করতে চাই। দূরের ওই বাড়িটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভরতের এসব কথা ছাড়াও আর একটা কথাও মনে আসে। আমি কি আর কখনো ত্রিপুরায় ফিরতে পারবো না? ভূমিসুতার মতন আমার জন্মভূমিও আমার কাছে চিরকাল অলভ্য থেকে যাবে। এতদিন হয়ে গেল, তবু সে ভুলতে পারে না তার শরীরে আছে ত্রিপুরার রাজ রক্ত। সেই রাজ্যটির প্রতি টান এখনো রয়ে গেছে। এখনকার রাজা রাধাকিশোরকে আমি অল্পই দেখেছিলাম, তখন সে নরম প্রকৃতির ছিল। এখন সিংহাসনে বসার পর সে কেমন মানুষ হয়েছে কে জানে। অমৃতবাজার পত্রিকায় পড়েছি আগরতলায় নির্মিত হয়েছে নতুন রাজধানী, গড়া হয়েছে নতুন রাজপ্রাসাদ। আমার একবার দেখে আসতে ইচ্ছে করে। আচ্ছা, আমি ত্রিপুরায় গেলে কেউ কি আমাকে চিনতে পারবে? এদিকে তর্ক জমে উঠেছে। মহারাষ্ট্রে তিলক প্রবর্তিত শিবাজি উৎসব বাংলাতেও অনুষ্ঠিত হবে ধুমধামের সঙ্গে। সখারাম গণেশ দেউস্কর নামে এক বাংলা জানা মারাঠি এর প্রধান উদ্যোক্তা। অনেক গণ্যমান্য লোক তাতে খুব উৎসাহের সঙ্গে সমর্থন জানিয়েছেন। আবার সরলা ঘোষাল প্রতাপাদিত্য উদয়াদিত্য উৎসবও পালন করতে চান। এই দলের মধ্যে কেউ কেউ শিবাজির বদলে প্রতাপাদিত্য উৎসবেরই বেশি সমর্থক। বাঙালিরা কি মারাঠা শিবাজিকে আদর্শ বীর বলে মেনে নেবে? কেন, বাংলায় কি বীর নেই? ঠিকই তো। প্রতাপাদিত্য যখন মুঘলদের সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছিলেন তখন মুঘল সাম্রাজ্য প্রবল শক্তিমান, আর শিবাজি যখন যুদ্ধ করেছিলেন তখন মুঘল সাম্রাজ্য ক্রমশ হীনবল হয়ে যাওয়ার মুখে। প্রতাপাদিত্যকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর খুনি বলে থাকেন, তাহলে শিবাজির ছুরিতে আফজাল খান হত্যাও কম কলঙ্কজনক নয়। বাংলা মঞ্চে এখন প্রতাপাদিত্যকে নিয়ে নাটক চলছে। দর্শকরা মুহুর্মুহু করতালিতে অভিনন্দন জানাচ্ছে। জানলা দিয়ে ফিরে এসে ভরত জোর দিয়ে বলে উঠল, না, সরলা ঘোষালের উৎসবে আমাদের ঠিক যোগ দেওয়া উচিত নয়। সহসা ভরতের মুখে কথা শুনে সত্যেন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? ভরত ঠিক যুক্তি দিতে পারল না। কয়েক মুহূর্ত চুপ করে রইল। সেদিন ভূমিসুতাকে ও বাড়িতে দেখার পর থেকেই সে ঠিক করেছে সরলা ঘোষালের দলের সঙ্গেই সে আর কোনো সংস্পর্শ রাখবে না। কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে আবার বলল, শিবাজি উৎসবে যোগ দেওয়াও আমাদের পক্ষে অর্থহীন। তা আমরা এইসব উৎসব থেকে দূরে সরে থাকবো? অবশ্যই। উৎসব মানে তো লাঠি নিয়ে ধেই ধেই নাচ আর মরচে পড়া তলোয়ার ঘোরানো আর গানের পর গান। এই নিয়ে আমরা কতকাল কাটাবো দেবব্রত? কাজের কাজ তো কিছুই শুরু করছি না। জনগণকে সচেতন করার জন্য এই ধরনের উৎসবের সার্থকতা অবশ্যই আছে। অধিকাংশ মানুষই তো এখনো জানে না কাকে বলে দেশ। আমার মনে হয় ভরত ঠিকই বলেছেন। নিজেদের জীবনযাত্রার সব দিক ঠিকঠাক রেখে যারা ওভাবে জনগণকে সচেতন করার দায়িত্ব নিয়েছেন তারা তাই নিয়ে থাকুন। কিন্তু আমরা বিপ্লব মন্ত্রে দীক্ষা নিয়েছি, ঘর ছেড়ে চলে এসেছি। আমরাও নাচ গান করে দিন কাটাবো? এই করতে করতে যে বুড়ো হয়ে যাব। কিন্তু হেম, একখানা পিস্তল আর দুখানা ভোঁতা তলোয়ার আমাদের সম্বল। এই নিয়ে বিপ্লব হবে? জাপানি সাহেবটি যে বলে গেলেন বিদেশ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র আসবে, সেসব কোথায় রে বাবা? এরপর সবাই মিলে একসঙ্গে কথা বলা শুরু করলে যতীন হাত তুলে বলল, আহা, চুপ চুপ চুপ, শান্ত হও। আমার কথা শোনো। টাকা পেলে অনেক অস্ত্র জোগাড় করা যাবে। বগেয়াপট্টির একটা চীনাম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। টাকা দিলে সে হংকং থেকে অনেক পিস্তল আর টোটা এনে দিতে পারে। কিন্তু এত টাকা কোথায়? মারিন, তোমাকে যে আমি মল্লিক বাড়িতে যেতে বলেছিলাম কিছু চাঁদা আদায়ের জন্য, তুমি গিয়েছিলে? আমি যাব কেন? আমার উপর দায়িত্ব দলের জন্য বিশ্বস্ত সদস্য জোগাড় করা। টাকার ব্যবস্থা করবে তুমি। আমি আর কত করব? কোনো রকমে তো চালাচ্ছি। বড় লোকেরা আমাদের কিছু কাজ না দেখলে আর সাহায্য করতে চাইছে না। আমরা কিভাবে কাজে নামবো আগে সেই পরিকল্পনা করো, টাকার চিন্তা পরে হবে। বাইরে অঝোরে বৃষ্টি পড়েই চলেছে, সেই সঙ্গে এলোমেলো বাতাস।
নতুন করে বজ্র গর্জন শুরু হলো। অমিত বিক্রম অনেকটা আপন মনে বলল, আজ বাড়ি ফিরবো কি করে কে জানে। আহা, এমন রাতে যদি খিচুড়ি আর ডিম ভাজা খাওয়া যেত। যতীন, আজ তোমার বাড়িতেই খিচুড়ি লাগাও না, সবাই মিলে আনন্দ করে খায়। তোমার বোনকে বলো না রান্না করতে, একদিন খেয়েছিলাম, ওর রান্নার হাতটি বড় সরেস। সত্যেনের কথা শেষ হতেই সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খিচুড়ি বলে চেঁচিয়ে উঠল। যতীন আবার হাত তুলে সকলকে থামিয়ে বলল, বেশ, খিচুড়ি হতে পারে, প্রত্যেকে একটা করে টাকা দাও। সে কি যতীনদা, একদিন তোমার বাড়িতে খিচুড়ি খাবো, তাও কিনে খেতে হবে? তাহলে সে খিচুড়ির স্বাদ থাকবে না। আমি কি দান ছত্তর খুলেছি নাকি? আমি পাবো কোথায়? বরোদা থেকে অরবিন্দবাবু মাসে 30টা টাকা পাঠান, তাও গত মাসে আসেন। এই টাকায় বাড়ি ভাড়া, সংসার খরচ, সমিতির খরচ, এত কিছু চলে? যতীনদা, একজন মানুষ তার মাইনের টাকা থেকে কিছু সাহায্য পাঠাবে, তাতে বিপ্লব হয় না। অনেক টাকা সংগ্রহ করে একটা ফান্ড করা দরকার। সেই টাকা সংগ্রহের উপায় তো আমি বলেছিলাম। তাতে তো আমি রাজি আছি, তুমি অন্যদের মতো নাও। আমি অরবিন্দবাবুকেও চিঠি লিখেছি। দরজার বাইরে অলংকারের রিনিঝিনি শব্দ শোনা গেল। অমিত বিক্রম উৎসুকভাবে সেদিকে তাকিয়ে বলল, খিচুড়ি খাওয়ার জন্য চাঁদা তোলার দরকার নেই, আমি 10 টাকা দিচ্ছি, ব্যবস্থা করে ফেলো। 10 টাকা? তাহলে শুধু ডিম ভাজা কেন, তোপসে মাছও হয়ে যাক। সত্যেন, এত রাতে তোমার জন্য তোপসে মাছ যেন কেউ সাজিয়ে বসে আছে। গ্রাম থেকে আজ 5 গন্ডা হাঁসের ডিম দিয়ে গেছে, সেই ডিমই খাও। এরপর না ডাকতেই কুহেলিকা মুখ বাড়িয়ে বলল, আমাকে কিছু বলছো? যতীনদা, আজ শ্রীরামপুর আমার পক্ষে ফেরা অসম্ভব, রাত্রিটা তোমার এখানেই থেকে যাব। না বিক্রম, ওসব চলবে না। তোমরা এখানে রাত্রে থাকা শুরু করলে পাড়ার লোকে সন্দেহ করবে। শ্রীরামপুরে ফিরতে না পারো, ভরতের মেসে গিয়ে শুয়ে পড়ো। এরপর আরও দিন 10 আলাপ আলোচনার পর প্রথম কর্মপরিকল্পনা গৃহীত হল। চাঁদপাল ঘাট থেকে ভাড়া করা হলো একটা নৌকো। চাঁদনি রাতে অনেকেই গঙ্গায় প্রমোদ ভ্রমণে যায়। এই দলটি ঠিক সেরকম নয়। নৌকোটি নেওয়া হয়েছে 7 দিনের করারে এবং দাঁড়ি মাঝিদের ছুটি দেওয়া হয়েছে। যতীনের অনেক গুণ, সে নৌকো চালাতেও জানে। হেমচন্দ্র পারে বৈঠা বাইতে। 7 জন যুবককে নিয়ে নৌকোটি ভেসে চলল গঙ্গার মোহনার দিকে। আগে থেকেই ঠিক করা হয়েছে যে কোনো বিশাল ধনীর বাড়িতে হানা দেওয়া হবে না, কারণ যতীন বলেছে সেসব বাড়িতে অনেক লোক, লস্কর, দারোয়ান থাকে। প্রথমেই কোনো সংঘর্ষের পথে যাওয়া ঠিক নয়। টাকা কড়ি কম পাওয়া গেলেও কোনো মধ্যবিত্ত বা ছোট পরিবারকে লক্ষ্য করাই সুবিধাজনক। বারিন ও হেম এর আগেই ডায়মন্ড হারবার অঞ্চল ঘুরে দেখে এসেছে। একটি গ্রামের এক ব্যবসায়ীর বাড়ি নির্দিষ্ট করা হয়েছে। সেই গ্রাম থেকে থানা অন্তত 11 মাইল দূরে। ট্রেন যোগে একসঙ্গে 7 জন যুবকের যাওয়া আসা সন্দেহের উদ্রেক করতে পারে, সেই জন্যই নৌকোর ব্যবস্থা। যতীন এর মধ্যেই মাঝি সেজে ফেলেছে, তার পরনে চেক লুঙ্গি। ভাটার টানে বেশ তরতর গতিতে নৌকো এগিয়ে চলল। হীরক বন্দর ও কাকদ্বীপের মাঝামাঝি এক জায়গায় নোঙর করা হলো নৌকো। দিনের বেলায় শুধু রান্না, খাওয়া দাওয়া ও ঘুম। পূর্ণিমা চলছে। বড় বেশি জ্যোৎস্না বলে প্রথম রাতটায় অভিযান বাতিল করা হলো। পরদিন বিকেল থেকে মেঘলা, চাঁদের দেখা নেই। যতীন বলল, এই রাতটি ঠিক উপযুক্ত। অমাবস্যার সময় এলেই ভালো হতো, কিন্তু সে হিসেবে ভুল হয়ে গেছে। প্রথম থেকেই যারা উৎসাহে টগবগ করছিল, সন্ধ্যের পর দেখা গেল তারা যেন কেমন ম্লান হয়ে পড়েছে। নৌকোর ছইয়ের মধ্যে দেবব্রত পুজোয় বসে গেছে। যে কোনো কাজ শুরু করার আগে সে তার আরাধ্য দেবতার নির্দেশ পেতে চায়। আরো 2 জন ঈশ্বরের নাম জপ করছে। ভরত লক্ষ্য করল
একমাত্র হেমচন্দ্রই কোনো রকম প্রার্থনার ধার ধারে না। বারিন একসময় শরীর মুচড়ে বলল, আমি বলছিলাম কি যতীনদা, সবাই মিলে কি যাওয়ার দরকার আছে? দু একজন কি নৌকোয় থাকলে হয় না? ধরো যদি এদিক ওদিক থেকে কোনো পুলিশের নৌকো আসে, আমি দৌড়ে গিয়ে তোমাদের সাবধান করে দিতে পারবো। ওসব চলবে না। আমরা 7 জন এসেছি, একসঙ্গে সব দায়িত্ব নিতে হবে। এতে যদি কোনো পাপ থাকে তাও যেন সকলকেই অর্শায়। আহা, আমি সে কথা বলছি না, দায়িত্ব তো ভাগ করে নিতে হয়। ধরো আমি যদি নৌকোয় থেকে সব দিক সামলাই, সেনাপতি তো নিজে যুদ্ধের মধ্যে যায় না, দূরেই থাকে। তোমাকে আবার সেনাপতি বানালো কে? সব ব্যবস্থা তো আমিই করেছি। কথা বাড়িয়ে লাভ নেই, বৃষ্টি আসার আগে বেরিয়ে পড়াই ভালো। অমিত বিক্রম নৌকোর গলুইতে মাথা দিয়ে শুয়ে আছে, চোখের দৃষ্টি উদাস। সে অন্য কারোর কথাও শুনছে না। যতীন তাকে তাড়া দিয়ে বলল, কিরে বিক্রম, তুই তৈরি হবি না? আস্তে আস্তে উঠে বসল অমিত বিক্রম। কাঁপা কাঁপা গলায় বলল, যতীনদা, ভদ্রলোকের ছেলে হয়ে শেষ পর্যন্ত চুরি ডাকাতিতে নামতে হবে? বংশের নাম ডোবাবো? এটা অনেকেরই মনের কথা। অর্থ সংগ্রহের অন্য কোনো পথ দেখা যাচ্ছে না। বিপ্লবের প্রস্তুতির জন্য প্রয়োজনে হাতে রক্ত মাখতে হবে, এটাও ঠিক। তবু মন থেকে দ্বিধা যায় না। সবাই চুপ করে রইল। অমিত বিক্রম আবার বলল, আমি নিজের জীবন নিয়ে যা খুশি করতে পারি, কিন্তু আমার বাপ ঠাকুরদা তো কোনো দোষ করেনি। আমি যদি ধরা পড়ি জানাজানি হবেই। আমার বাড়ির মানুষ লজ্জায় সমাজে মুখ দেখাতে পারবে না। মানি বংশের কলঙ্ক লেপন হবে। সাধারণ চোর ডাকাতদের মতন আমরা তো নিজেদের স্বার্থে কিছু করছি না। টাকা পয়সা যা পাওয়া যাবে তার থেকে এক কানা করিও নিজেদের জন্য ব্যয় করব না। সবই লাগবে দেশের মঙ্গলের জন্য। এতে তো কোনো কলঙ্ক নেই। কাজে নামতে যদি কেউ ভয় পায় তাহলে এখনো ফিরে যেতে পারে। তুমি সকলকে বলে দাও হেম। ফিরে যাবার আর প্রশ্ন নেই। দীক্ষা নেবার সময় আমরা প্রত্যেকেই শপথ করেছি, দলের নির্দেশ কেউ অমান্য করলে তার শাস্তি মৃত্যুদণ্ড। তবু বিক্রম যখন ভয় পাচ্ছে, ওকে আমি ছেড়ে দিতে রাজি আছি। অমিত বিক্রম এবার লাফিয়ে উঠে হুঙ্কার দিয়ে বলল, ভয়? একটা ছুরি দাও, এক্ষুনি আমার বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা তোমার হাতে তুলে দিতে পারি কিনা দেখো। এবার হেমচন্দ্র হেসে উঠল। অমিত বিক্রমের কাঁধে চাপড় মেরে বলল, তোমার হৃৎপিণ্ডটা আমার কোনো কাজে লাগবে না, বরং জামাটা খুলে ফেলো। তোমাকে আমি এমনভাবে সাজিয়ে দেব কেউ আর ভদ্রলোক বলে চিনতে পারবে না। ছোটবেলায় একবার আমার পাড়ায় এক স্বর্ণকারের বাড়িতে ডাকাত পড়েছিল। চেঁচামেচি শুনে আমরা ঘুম ভেঙে বাইরে এসেছিলাম। ডাকাতরা যখন ছুটে পালায় তখন একজনকে খুব কাছ থেকে দেখেছি। সেই জন্য আমি জানি ডাকাতদের কেমন দেখতে হয়। হেমচন্দ্রের নির্দেশে সবাই জামা খুলে ফেলে ধুতিতে মালকোঁচা আঁটল। সর্বাঙ্গে ছপছপে করে মাখা হলো সর্ষের তেল। কেউ জাপটে ধরতে গেলেও পিছলে যাবে। ভাত রান্নার মাটির হাঁড়ির গা থেকে ভুসো কালি নিয়ে মাখা হলো মুখে। মাথায় বাঁধা হলো গামছা, হাতে নেওয়া হলো লাঠি। শ্রীরামপুরের গোসাই বাড়ির অমিত বিক্রমের এ রূপ দেখে তার মা বাবাও বোধ করে চিনতে পারবেন না। যতীনের কাছে পিস্তল, দুটি তলোয়ারের একটি হেমচন্দ্রের হাতে, অন্যটি নিল ভরত। নৌকো থেকে নেমে কিছুটা অগ্রসর হবার পর যতীন বলল, একটা কথা শুনে রাখো, প্রথমেই বেগতিক দেখলে সরে পড়তে হবে। বেশি বেশি সাহস দেখাবার দরকার নেই। খুন জখমের মধ্যে যাওয়া ঠিক হবে না। দৈবাত কেউ ধরা পড়ে গেলেও কিছুতেই দলের অন্যদের নাম বলবে না। প্রথমে বাড়ির মধ্যে ঢুকবো আমি, তোমরা পেছনে থাকবে। অনেক বাড়িতে রামদা কিংবা বর্ষা থাকে, যদি তা নিয়ে আক্রমণ করে প্রথমটা আমার ওপর দিয়ে যাবে। না হেম, ও দায়িত্বটা আমি নিতে চাই। দেখো, আমার তো চালচুলো নেই, কিন্তু তুমি তো সংসারী মানুষ। বিয়ে করলেও সব মানুষ সংসারী হয় না ভরত। সন্তানের জন্ম দিলেও সবাই পিতা হয় না। আমি যা বলছি তাই শোনো। হ্যাঁ, হেমই প্রথমে যাবে। নানা বাড়িন, আমার কাছে আসল অস্তর। আগে যাব আমি, হেম আমার পাশে থাকবে।
সাধারণ ডাকাতরা আসে মশাল নিয়ে, হারে রে রে আওয়াজ তুলে। আগে থেকেই ভয় জাগিয়ে দেওয়াই থাকে উদ্দেশ্য। এরা এলো অন্ধকারের মধ্যে নিঃশব্দে। বাড়িটাকে ঘিরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুব কাছাকাছি আর কোনো বাড়ি নেই। এ বাড়ির অধিবাসীরাও ঘুমন্ত বলে মনে হলো। আগেই খবর নেওয়া হয়েছে, 2 জন প্রৌঢ় ও 1 জন ভৃত্য ছাড়া এ বাড়িতে কোনো জোয়ান পুরুষ নেই। 2 ছেলে শহরে চাকরি করতে গেছে। উঠোনটা দেওয়াল ঘেরা নয়, চাঁচার বেড়া দেওয়া। সেই বেড়া টপকে প্রথমে ঢুকে পড়ল 4 জন। অমনি একটা কুকুর তারস্বরে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু দেশি সারমেও দূর থেকেই চেঁচায়, কাছে আসে না। তার দিকে লাঠি বাগিয়ে রইল অমিত বিক্রম। লম্বা একটা মাটির দাওয়ার ওপাশে পরপর কয়েকটা ঘর। সেই দাওয়াতে শুয়ে আছে এ বাড়ির ভৃত্য। যতীন বলল, ভরত, তুমি এর বুকে পা দিয়ে চেপে রাখো। আচমকা জেগে উঠে ভৃত্যটি তলোয়ারধারী এক মূর্তি দেখে হাউমাউ করে কেঁদে উঠল। যতীন আর হেমচন্দ্র দমদম করে লাথি মারল একটা বন্ধ দরজায়। যতীন কঠোর স্বরে বলল, কে আছো? দরজা খোলো শিগগির, নইলে আগুন লাগিয়ে দেব। দরজা খুলে দিল এক বুড়ি, সম্ভবত বিধবা পিসিমা টিসিমা হবে। ঘটনার গুরুত্ব বুঝতে না পেরে সে ধমকে উঠল, অন্য একটি ঘরের দরজা খুলে গেল। ছোট একটি লাঠি হাতে নিয়ে এক খর্বকায় প্রৌঢ় বেরিয়ে আসতে চাইলেও পেছন থেকে তার স্ত্রী কাছা টেনে ধরে বলতে লাগলো, ওগো, যেও না, যেও না, ডাকাত মেরে ফেলবে, হে ভগবান, হে ভগবান। এসবের মধ্যেই যতীন পিস্তল তুলে বলল, চেঁচিও না, কেউ চেঁচাবে না, প্রাণে মারবো না আমরা। টাকা কড়ি গয়নাগাটি যা আছে বার করে দাও, দেরি করলে বাড়িতে আগুন লাগিয়ে দেব, ধনে প্রাণে পুড়ে মরবে তোমরা। বেশ সহজভাবেই তৎপরতার সঙ্গে কাজ হয়ে গেল। প্রতিরোধের কোনো প্রশ্নই নেই। অন্যদের হাতে লুণ্ঠিত সামগ্রী দিয়ে চলে যেতে বলে অসীম সাহসী যতীন একা সেখানে দাঁড়িয়ে রইল আরো কিছুক্ষণ, যাতে ওরা আর্তরব তুলে পাড়াপড়শিদের জোটাতে না পারে। যতীনের হাতের পিস্তল দেখে বাড়ির সবাই এক জায়গায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। তারপর তাদের সারা রাত মুখ না খোলার নির্দেশ দিয়ে যতীন এক লাফে পাঁচিল ডিঙিয়ে দৌড় লাগালো। বাইরে তার জন্য অপেক্ষা করছিল ভরত। দুজনেই নির্বিঘ্নে পৌঁছে গেল নৌকোয়। অবিলম্বে নৌকা ভেসে গেল মাঝ নদীতে। বারিন সত্যেন দেবব্রতরা টাকা পয়সা গুনে দেখছে, মোট 672 টাকা। আর চুড়ি দুল আংটি মিলিয়ে যা স্বর্ণালঙ্কার পাওয়া গেছে তার দাম হবে বড়জোর 1000 খানেক টাকা। ও বাড়িতে আরো কিছু হয়তো ছিল, কিন্তু সেজন্য জোর করা হয়নি। যা পাওয়া গেছে তাই যথেষ্ট। ডাকাতি করা এত সোজা, একটা লাঠির বাড়িও মারতে হলো না কারুকে। অমিত বিক্রম আবার শুয়ে পড়েছে। একসময় সে আপন মনে হাহা করে হেসে উঠল। অন্যরা নিজেদের কথায় মত্ত। প্রথমে কেউ গ্রাহ্য করল না, কিন্তু অমিত বিক্রম হেসেই চলেছে দেখে যতীন জিজ্ঞেস করল, কিরে, তুই একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেলি নাকি? আমি একটা কুকুর। আরে, এই ছেলেটা বলে কি? আমার কাজ হলো শুধু একটা কুকুরকে ভবিষ্যতে যদি কেউ জিজ্ঞেস করে তুমি দেশের জন্য কি করেছো, আমাকে বলতেই হবে আমি শুধু একটা খেকি কুকুর সামলেছি। এবার সকলেই একসঙ্গে হেসে উঠল। কলকাতায় ফিরে কয়েকদিন চুপচাপ রইল ওরা। এই ঘটনার কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। সংবাদপত্রেও দূর মফস্বলের এত ছোটখাটো ডাকাতির খবর স্থান পায় না। দিন সাতেক পরে সমিতির সদস্যরা আবার জমায়েত হলো আখড়ায়। প্রাথমিক দ্বিধা ও গ্লানি কেটে গেছে। আবার একটি এরকম কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলেই উৎসাহী। শুরু হয়ে গেল পরবর্তী অভিযানের শলা পরামর্শ।
কুহেলিকাকে ডেকে ঘন ঘন চায়ের জন্য অনুরোধ করে অমিত বিক্রম। দ্বিতীয় কাপ চায়ের কথা উঠতেই যতীন বলল, কে খরচ দেবে? সেদিন আমরা যা পেয়েছি সব জমা থাকবে, তার থেকে এক কানা করিও নিজেদের জন্য খরচ হবে না। মনে নেই? আমি কি গাঁটের পয়সা তোমাদের এতবার চা খাওয়াবো? না না, ও পয়সায় খাবো না, তোমাকে দিতে হবে না। চাঁদার পয়সায় চা, তোমার বাড়ির চায়ের স্বাদই আলাদা। বর্ষা শুরু হয়ে গেছে। একদিন অমিত বিক্রম বাগবাজার ঘাট থেকে টাটকা জোড়া ইলিশ নিয়ে এলো হাতে ঝুলিয়ে। সকলে মিলে খাওয়া হবে। সেদিন কুহেলিকার রান্না খেয়ে ধন্য ধন্য করতে লাগলো সবাই। কুহেলিকা চা এনে দেয়, খাদ্য পরিবেশন করে, অন্য সময়ও সে ঘোরাঘুরি করে এই কক্ষের আশেপাশে। সে আমাদের আলোচনায় যোগ দিতে চায়, কিন্তু তাতে যতীনের ঘোর আপত্তি। প্রায়ই কুহেলিকাকে ধমক দিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। অমিত বিক্রম বা সত্যেন কুহেলিকার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করলেও সে মাথা গরম করে। পরবর্তী অভিযান হলো তারকেশ্বরে। এবারেও নৌকোয় যাওয়া হলো। হানা দেওয়া হলো সুদের কারবারি এক মহাজনের বাড়িতে। এবারে টাকা পয়সা পাওয়া গেল অনেক বেশি, ঝামেলাও হয়েছিল যথেষ্ট। ইংরেজ সরকারের আদেশে কোনো পরিবারই বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখতে পারবে না, এ ব্যাপারে ওরা নিশ্চিন্ত ছিল। কিন্তু মহাজনের বাড়িতে একজন ভোজপুরি দারোয়ান ও সরকি বল্লম লাঠি সোটা ছিল যথেষ্ট। সেই দিনই মহাজনের দুই সন্ডামার্কা শ্যালকও বাড়িতে অতিথি হয়েছিল। তাদের প্রতিরোধ অবশ্য বেশিক্ষণ টেকেনি। যতীন পিস্তলের গুলি শূন্যে চালিয়েছিল দুবার, তাতেই তারা হাতিয়ার ফেলে দেয়। শেষের দিকে দুজন তাড়া করে এসেছিল। ভরত আর হেমচন্দ্র তলোয়ার হাতে নিয়ে তাদের প্রতিরোধ করে। লড়াই হয়েছিল সংক্ষিপ্ত। গুপ্ত সমিতির কেউ ধরা পড়েনি, আহত হয়নি। নৌকোয় উঠে ভরত চুপি চুপি হেমচন্দ্রকে জিজ্ঞেস করেছিল, শেষকালে যে লোকটার ঘাড়ে আমরা তলোয়ারের কোপ দিলাম, ওর লোকটা কি শেষ পর্যন্ত মরেই যাবে, না বাঁচার আশা আছে? জানি না, জানতেও চাই না। না মারলে ওরা আমাদের মারত। ও চিন্তা মন থেকে একেবারে মুছে ফেলো। এবারেও কোনো প্রতিক্রিয়া হলো না। পুলিশ এসব ঘটনাকে সাধারণ ডাকাতি বলেই ধরে নিয়েছে। কোনো বিপ্লবী দলের অস্তিত্বের কথা সরকারি মহলের কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। সকলেরই ধারণা শিক্ষিত বাঙালি মানে বাক্যবাগীশ। কোনো রকম বিপদের ঝুঁকি নেবার কথা তারা কল্পনাও করে না। পুলিশ বা সরকারি মহল টের না পেলেও বাংলার রাজনৈতিক মহলে এইসব অভিযানের কথা জানাজানি হয়ে গেল। কেউই সমর্থন করলেন না। সুরেন বাড়ুত যে নরমপন্থী নেতা, তিনি ব্রিটিশ রাজের কাছে আবেদন নিবেদন চালিয়ে কিছু কিছু অধিকার আদায় করতে চান। গুপ্ত সমিতি, বিপ্লব এসবে বিশ্বাস করেন না। চুরি, ডাকাতি, নরহত্যা তো অতি ঘৃণ্য কাজ। বিপিনচন্দ্র পাল পত্রপত্রিকায় উগ্র মতামত প্রচার করছেন বটে, তবু তিনিও এর বিরোধী। তার আপত্তি অবশ্য নৈতিক নয়। তিনি মনে করেন, এসবের এখনো সময় আসেনি। পুলিশ একবার জানতে পারলে এমন ধরপাকড় অত্যাচার শুরু করবে যে দুদিনে সব ঠান্ডা হয়ে যাবে। তার চেয়ে দেশের মানুষকে সজাগ করার কাজই এখন চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন। সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়ল সরলা ঘোষাল। সে সম্ভ্রান্ত ঘরের বিদুষী মহিলা, দেশের যুবকদের বীরত্বের আদর্শে উদ্বুদ্ধ করার ব্রত নিয়েছে। তার জন্য সে নিজস্ব উদ্যম ও অর্থ ব্যয় করছে অকাতরে। কিন্তু বাংলার যুবকরা চুরি ডাকাতির মতো নীচ কাজে মেতে উঠছে। এত হীন পন্থায় কোনো মহৎ উদ্দেশ্য সাধিত হতে পারে? সরলা ঘোষাল যতীন ও বারিন্দের দলের সঙ্গে যোগাযোগ রাখেনি, কিন্তু তার নিজের দলের কিছু কিছু ছেলে সরে পড়ছে দেখে সে প্রথমে বিচলিত হয়ে পড়ে। অন্যদের কাছে খোঁজ খবর নিয়ে জানল তার দলের কিছু কিছু ছেলে যতীনের আখড়ায় যাতায়াত করে। তাদের কাছেই শোনা গেছে ডাকাতির খবর। যে কোনো উপায়ে এসব বন্ধ করতেই হবে। বাঙালি জাতির সম্মান এরা ধূলিসাৎ করতে চলেছে।
সরলার কি করে যেন ধারণা হলো যতীন বাড়ুজ্যের এই গুপ্ত সমিতির নির্দেশ আসছে বাংলার বাইরের কোনো নেতার কাছ থেকে। বাংলায় এদের কাজের সমর্থক কেউ নেই। বাইরের কে হতে পারে? বারিনের দাদা অরবিন্দ ঘোষকে কেউ নেতা বলে মানে না। বরোদা কলেজের এই ইংরেজির অধ্যাপকটির নামই অনেকে শোনেনি। বাংলার বাইরে সর্বজনমান্য নেতা আছে মহারাষ্ট্রে, গোখলে এবং তিলক। গোখলের সঙ্গে আমার বিশেষ হৃদ্যতা আছে। উচ্চশিক্ষিত, বুদ্ধিমান, ধীর স্থির, সংস্কার মুক্ত এই মানুষটি অবশ্যই নেতৃত্বের যোগ্য। বাঙালিদের প্রতি গোখলের বিশেষ মুগ্ধতা আছে। বিপত্নিক এই মানুষটির বাঙালি রমণীদের প্রতি মুগ্ধতা আরও বেশি। অন্দরমহল ছেড়ে যেসব যুবতী বৈঠকখানায় এসে বসে, অনাত্মীয় পরপুরুষদের সঙ্গে চা পান করে, গান শোনায়, হাস্য পরিহাসে অংশগ্রহণ করে, তেমন যুবতীদের তো কলকাতা শহরেই দেখা যায়। গোখলে এজন্য ঘন ঘন কলকাতায় আসে। এলেই ঘোষাল বাড়িতে কয়েক সন্ধে কাটিয়ে যান। কেউ কেউ আড়ালে কানাকানি করে। সরলা ঘোষাল রাজি হলে গোখলে তাকে বিবাহ করে ধন্য হতে পারেন। সরলা ঘোষালের অবশ্য সেদিকে মন নেই। রাজনীতিতে গোখলেও অতি নরমপন্থী। তার সঙ্গে গুপ্ত বিপ্লবী দলের যোগ থাকার কোনো প্রশ্নই নেই। বরং তিলকের সঙ্গেই থাকা সম্ভব। তিলক চাপেকর ভাইদের ইংরেজ হত্যায় প্রচ্ছন্ন সমর্থক ছিলেন। চিঠি লেখারও ধৈর্য রইল না। সরলা তিলকের সঙ্গে দেখা করার জন্য সোজা চলে গেল পুনায়। তিলক যেমন গোঁড়া একরোখা, তেমনি কূটবুদ্ধিতেও তার তুলনা নেই। সব শুনে তিনি সহাস্যে বললেন, না বেটি, তুমি যা ভেবেছ তা ভুল। বাংলায় গুপ্ত সমিতি আমি চালাইও না, আর তাদের কোনো নির্দেশও পাঠাই না। আপনি এই চুরি ডাকাতি, এই ডাকাতির নামে নিরীহ মানুষ হত্যা এসব সমর্থন করেন? সরলার প্রশ্ন শুনে তিলক দুটি দিকে মাথা নেড়ে স্পষ্ট ভাষায় বললেন, না, আমি এসব সমর্থন করি না। আপনার কথা শুনে নিশ্চিন্ত হলাম। এই শোনার জন্যই তো এত দূর ছুটে আসা। এই বিপথগামী যুবকদের নিবৃত্ত করতেই হবে। এই কাজ আমাদের দেশের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুর বিরোধী। আপনি প্রতিবাদ করুন। আপনি জানিয়ে দিন যে এটা ভ্রান্ত পথ। আপনার নির্দেশ সবাই শুনবে। আপনি লিখে দিন, আমার পত্রিকায় ছাপব। না, প্রকাশ্যে প্রতিবাদ আমি জানাবো না, কারণ পুলিশ এখনো কিছু জানে না। আমি কিছু লিখলে পুলিশ সজাগ হয়ে যাবে, তারপর এদেরকে ঠিক ধরে ফেলবে। তা আমি চাই না। তাহলে কি এরকম চলতেই থাকবে? আপনাকে কারোর নাম করতে হবে না। আপনি যুবকদের সামনে অন্য আদর্শের কথা তুলে ধরুন। কেউ কেউ যদি মনে করে যে এটাই সঠিক পথ, এতেই দেশের কাজ হবে, আমি তাদেরকে বাধা দিতে চাই না। আমি তাদের সমর্থনও করব না, প্রতিবাদও করব না। নিরাশ হয়ে শূন্য হাতে সরলাকে ফিরে আসতে হলো। কিন্তু সার্কুলার রোডের আখড়ায় ভাঙন এলো অন্য দিক দিয়ে। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল বারিন ও যতীনের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত। যতীনের হাবভাব দেখে মনে হয় সেই এ দলের নেতা। বারিন তা মানতে রাজি নয়। মাঝে মাঝেই ওদের দুজনের মধ্যে তিক্ত তর্ক শুরু হয়। তখন অন্যরা নির্বাক থাকে। একদিন বারিন বলল, যতীনদা, টাকা পয়সাগুলো সব তোমার কাছে থাকবে। তুমি খরচ চালাবার জন্য কিছু রেখে বাকি সব টাকা আমাকে দিয়ে দাও। কেন? আমার কাছে থাকলে অসুবিধা কি? নিয়ম মতে আমাদের প্রধান নেতার কাছেই সব গচ্ছিত রাখা উচিত। তিনি এখানে নেই, এসব দায়িত্ব নিতেও চান না। তার প্রতিনিধি হিসেবে আমার কাছেই রাখা সঙ্গত নয় কি? তুমি কি করে প্রধান নেতার প্রতিনিধি হলে? তার ভাই বলে? এখানে আমরা সবাই সমান। সবাই কি ভাই ভাই নয়? আমি পাই পয়সা পর্যন্ত হিসেব রাখব, সেজন্য কাউকে চিন্তা করতে হবে না। তর্কে ও যুক্তিতে হেরে গিয়ে বারিন অন্য পথ নিল। একদিন পটলডাঙ্গার এক চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে মিলিত হয়ে সে বলল, ওই আখড়ায় আমার আর যেতে ইচ্ছে করে না। ওই যতীন বাড়ুর যেটা কি দুশ্চরিত্র তোমরা দেখতে পাও না? ওই যে কুহেলিকা বলে মেয়েটা, ও কি ও সত্যিকারের বোন না রক্ষিতা? মেয়েটার ভাবভঙ্গি দেখেছ? অন্য কেউ ওই মেয়েটার সঙ্গে কথা বললেই যতীন বাড়ুর যে কিরকম খেঁকিয়ে ওঠে।
কিন্তু তুমি যা বলছো, ওখানে তো যতীনদার স্ত্রীও রয়েছেন। কেন ভরত, লোকে দুটো বউ নিয়ে থাকে না? বউটা নিশ্চয়ই গোবেচারা, ভালো মানুষ, তাকেও দাবিয়ে রেখেছে। মেয়েটা আমাদের অন্য বন্ধুদেরও মাথা খাচ্ছে। অমিত বিক্রমের ওই মেয়েটিকে খুবই পছন্দ। আমার মনে হয় সে বিধবা বিবাহ করতেও অরাজি হবে না। তুমি একবার বলে দেখো না, যতীন বাড়ুক যে তাতেও রাজি হবে না। নিজের ভোগের জিনিস কে ছাড়ে? কুহেলিকা, কুহেলিকা কোনো মেয়ের নাম হয়? ভেবেছিল সবটাই কু করে রাখবে। আমি সব জানি। তোমাদের কি বলবো, আমার মামা সত্যেন, সেও প্রায় দিনই একা একাও বাড়িতে যায়, শুয়ে থাকে। আমাদের সবাইকেও নষ্ট করবে, সত্যি কথা বলছি। এটা শরীরের দোলানি দেখে আমারও মাঝে মাঝে মাথা ঘুরে যায়। নেহাত দেশের জন্য আমি আর নারীদের প্রতি আকৃষ্ট হব না ঠিক করেছি। বারিন লম্বা অভিযোগপত্র পাঠালো তার দাদার কাছে। তদন্ত করার জন্য অরবিন্দ চলে এলো কলকাতায়। বারিন ততদিনে গ্রে স্ট্রিটের একটা ঘর ভাড়া নিয়ে আলাদা আখড়া খুলে ফেলেছে। অরবিন্দ বারিনের মুখে সব শুনে সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল, যতীনের সঙ্গে আর সমিতির কোনো সম্পর্ক রাখা হবে না। নতুন আখড়া হবে এই গ্রে স্ট্রিটে। সত্যেনও দলচ্যুত হল। বিচার হলো একেবারেই একতরফা। যতীনের কোনো কথাই শোনা হলো না। কুহেলিকা নামের মেয়েটিরও যে কিছু বলার থাকতে পারে সে চিন্তাও করল না অরবিন্দ। প্রধান নেতার এই নির্দেশ শুনে রেগে আগুন হয়ে গেল যতীন। কয়েকজনকে ডেকে এনে তাদের সামনে ছুঁড়ে ফেলে দিল টাকার থলি। কুহেলিকার হাত ধরে হিড়হিড় করে টেনে এনে ওদের সামনে বসিয়ে দিল জোর করে। পায়ের ওপর থেকে খানিকটা শাড়ি তুলে যতীন বলল, দেখা, সবাইকে দেখা। যতীন নিজেরও পা রাখল পাশে। দুজনেরই পায়ের গড়নে খানিকটা বৈশিষ্ট্য আছে, দুজনেরই একরকম। বুড়ো আঙুলে দুটো স্পষ্ট ভাঁজ। যতীন বলল, মায়ের পেটের ভাই বোন ছাড়া এরকম হতে পারে? বিধবা বোনটাকে নিজের কাছে না রেখে জলে ভাসিয়ে দেব? অরবিন্দর নিজের ভাইয়ের প্রতি এরকম পক্ষপাতিত্ব অনেকেরই পছন্দ হল না। সত্যেন মিত্র স্পষ্ট বিরক্তি প্রকাশ করলেন। তিনি এ দলটির আগাগোড়া সমর্থক ছিলেন, এখন বারিনকে ত্যাগ করলেন। বারিনের সূত্রেই এই দলটির সঙ্গে ভরতের পরিচয়, তাই ভরত বারিনকে ছাড়তে পারেনি। যদিও এই দল ভাঙাভাঙি তার ভালো লাগেনি একেবারেই। গ্রে স্ট্রিটের আখড়ায় প্রায় কেউই আসে না। একদিন সে সার্কুলার রোডে যতীনদের আখড়ায় গেল। সেখানে তালা বন্ধ। সে বাড়ি ছেড়ে দিয়ে যতীন কোথায় চলে গেছে কেউ জানে না। সিংহল, বর্মা সমেত এই যে ভারতবর্ষ নামের দেশটি, এ দেশের প্রকৃতি বড় সুন্দর। লর্ড কার্জনের এ দেশটি বড় পছন্দ। এত বড় দেশটির ভূপ্রকৃতির মধ্যে কত বৈচিত্র্য। একদিকে গগনচুম্বী পর্বত, আর প্রায় 3 দিকে নীল সমুদ্র। মধ্যে কত নদী, কত অরণ্য, কত প্রাচীন জনপদ। ঐতিহাসিক সম্পদও রয়েছে প্রচুর। কত মন্দির, মসজিদ, মিনার, স্তম্ভ। সেগুলির শিল্পগুণ লর্ড কার্জনকে আকৃষ্ট করে। ওইসব অনেক পুরাকীর্তি ভেঙে পড়েছে। লর্ড কার্জন সেগুলিরও সংরক্ষণের ব্যবস্থা করতে চান। তাজমহল সারা বিশ্বের সপ্তবিস্ময়ের অন্যতম। সেই তাজমহল সম্পর্কেও কার্জনের মুগ্ধতার শেষ নেই। বারবার দেখতে ইচ্ছে হয়। তিনি ঠিক করেছেন, ভারতবর্ষকে আর একটা নতুন তাজমহল উপহার দেব। সেটি হবে সদ্য স্বর্গগতা মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। প্রতিষ্ঠিত হবে রাজধানী কলকাতায়। এদেশের অনেক কিছুই ভালো, শুধু এদেশের মানুষগুলি সম্পর্কে কার্জনের উচ্চ ধারণা নেই। অধিকাংশই গরিব, তারা নিরীহ, শান্ত, তাদের ভাষা নেই। তারা ঠিক আছে, কিন্তু যারা লেখাপড়া শিখেছে, ইংরেজি জানে, গড়ে তুলেছে একটা মধ্যবিত্ত সমাজ, তাদের আচরণ মাঝে মাঝেই বড় বিরক্তিকর মনে হয়। এরা শুধু কথাতেই দড়, বক্তৃতায় তুফান তোলে, অথচ কর্মোদ্যম নেই। এই শিক্ষিত সম্প্রদায় থেকেই উকিল, ব্যারিস্টার, চিকিৎসক, অধ্যাপক, আমলা বেরিয়ে আসছে প্রচুর। তা হোক,
তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এরা এখন শাসন কার্যে অংশ নেবার আবদার ধরেছে। নাগরিক পুরসভায়, আইন পরিষদে এরা এদের সদস্য সংখ্যা ক্রমাগতই বাড়াতে চায়। কংগ্রেসের নামে একটা প্রতিষ্ঠান গড়ে বছরে একবার কোনো শহরে সম্মিলিত হয়, তাতে এইসব দাবি তুলে চেঁচামেচি করে। নেটিভ সংবাদপত্রগুলিতেও অনবরত এই বিষয়ে লেখালেখি হয়। না, এ দাবির ব্যাপারে আমার সম্মতি নেই। দেশ শাসন সম্পর্কিত বিষয়ে নেটিভদের মাথা ঘামাবার দরকারই বা কি? ইংরেজরাই তো রয়েছে। ইংরেজরা এদেশে দৃঢ় ন্যায়সম্মত প্রশাসন উপহার দিয়েছে। প্রায় 1 শতাব্দী ব্যাপী এই ভারতবর্ষে অরাজকতা চলছে। ভারতীয়রা শাসন কার্যের কি বোঝে? যে কোনো ভারতীয়র তুলনায় একজন ইংরেজ অনেক বেশি দক্ষ। কার্যভার বুঝে নিয়ে কলকাতায় কিছুদিন কাটাবার পর লর্ড কার্জন তাঁর স্ত্রী মেরিকে নিয়ে বেরুলেন ভারত দর্শনে। তিনি এ দেশটা আগে থেকেই চেনেন, কিন্তু মেরি তো কিছুই জানেন না। মেরির কাছে ভারত একটা রূপকথার দেশ। মেরি প্রথম থেকেই খুশিতে ডগমগ হয়ে আছেন। এত আড়ম্বর, এত খাতির যত্ন তিনি জীবনে দেখেননি। রাজকীয় সম্মান বললেও যেন কম বলা হয়। মেরি সবচেয়ে বেশি অভিভূত হয়েছেন সেবা দাসদের সংখ্যা দেখে। ভাইসরয় এই প্রাসাদে ভৃত্যের সংখ্যা প্রায় 400 জন। স্নানের সময় একজন জল গরম করে, একজন বাথটাব এনে দেয়, একজন সেই বাথটাবে জল ঢালে, আর একজন পরে সেটা পরিষ্কার করে। প্রত্যেক কাজের জন্য এক একজন নির্দিষ্ট। মেরি আমেরিকান। তার দেশে এই গৃহভৃত্য প্রথাটি প্রায় উঠেই যাচ্ছে। কৃতদাস প্রথা রহিত হওয়ার পর কৃষ্ণাঙ্গ দাস দাসী পাওয়াও দুষ্কর। লন্ডনে যখন কার্জন আন্ডার সেক্রেটারি ছিলেন, তখন সেখানে সংসার পেতে বসার পর কয়েকটি ভৃত্য ছিল বটে, কিন্তু ইংরেজ ভৃত্যরা অতিশয় বেয়াদব। একদিন একটু বকাবকি করলেই ইচ্ছে করে রান্না এমন খারাপ করে দেবে যে মুখে দেয়া যাবে না। কলকাতায় ভৃত্য খিদমতকাররা পরিচ্ছন্ন সুন্দর পোশাকে সেজেগুজে থাকে। তারা মুখ ফুটে একটা কথাও বলে না। ছায়ার মতো তাদের অস্তিত্ব। সামান্য ইঙ্গিতেই তারা কাজের কথা বুঝে যায়। একদিন নৈশভোজের জন্য যখন অতিথিদের আমন্ত্রণ করা হয়, তাদের সংখ্যা 150-200 জন হলেও তাদের প্রত্যেকের চেয়ারের পেছনে একজন করে খিদমতগার নীরবে দাঁড়িয়ে থাকবে, যাতে কোনো অতিথিকেই নিজের হাতে গেলাসে জল পর্যন্ত ঢালতে না হয়। কার্জন দম্পতির ট্রেন ভ্রমণের সময়ও শত শত ভৃত্য সঙ্গে যায়। ট্রেনটি যেন চলন্ত এক প্রাসাদ। সম্পূর্ণ ট্রেনটি সাদা ও সোনালি রং করা। শুধু মেরির জন্যই আছে পালঙ্ক সজ্জিত এক মস্ত শয়নকক্ষ, একটি পোশাক পরিবর্তন কক্ষ, একটি খাস কামরা, বাথটাব সমেত স্নানের ঘর, 2 জন ইউরোপীয় দাসীর জন্য একটি ঘর, আর বড়লাটের নিজস্ব অংশে এই সব কিছুর সঙ্গে আছে একটি গ্রন্থাগার। কিছু দূর অন্তর অন্তর কার্জন দম্পতি এক একজন দেশীয় রাজার আতিথ্য গ্রহণ করেন। এরকম দেশীয় রাজ্যের সংখ্যা কম নয়। সমগ্র ভারতবর্ষের 5 ভাগের 2 ভাগ দেশীয় রাজাদের অধীনে। ইংরেজ রাজশক্তি অবশ্য এক একটি থাপ্পড়ে এসব দেশীয় রাজাদের মুন্ড উড়িয়ে দিতে পারে, কিন্তু ইচ্ছে করেই এদের পুষে রাখা হয়েছে। সিপাহী বিদ্রোহের পর লর্ড ক্যানিং সুপারিশ করে গেছেন এইসব দেশীয় রাজ্যগুলি টিকিয়ে রাখা হোক। এদের যে রত্নখচিত সিংহাসনে পুতুলের মতো বসিয়ে রাখা হচ্ছে, সেই কৃতজ্ঞতায় এরা চিরকাল ইংরেজদের প্রতি অনুগত থাকবে। আবার কখনো যদি দৈবাত ঝড় ওঠে, তখন এদের সাহায্য পাওয়া যাবে। ত্রিপুরা ছাড়া আর কোনো দেশীয় রাজ্যই স্বাধীন নয়। ত্রিপুরাও নামে মাত্র স্বাধীন। এই সব রাজারা ইংরেজ সরকারের অঙ্গুলি হেলনে ওঠে বসে। এই সব রাজাদের বিলাসিতা, উৎকট খেয়াল ও লালসা প্রবৃত্তির বহু কাহিনী লোকের মুখে মুখে ছড়ায়। এদের যুদ্ধ করার অধিকার নেই। নিজেদের দেশ কখনো আক্রান্ত হলে ইংরেজ সামলাবে, আর কোনো দায়দায়িত্বও নেই। তাই ধনরত্নের অপব্যয়কেই এরা সময় কাটাবার শ্রেষ্ঠ উপায় মনে করে। কেউ অনবরত ঘোড়া কেনে, কেউ গাড়ি কেনে,
কেউ বাঁদরের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেউ হারেম পোষে, কেউ সিঁড়ির দুপাশে নগ্ন নারীদের দাঁড় করিয়ে রাখে, কেউ বাঘ শিকার করতে গিয়ে জ্যান্ত বাচ্চা ছেলেকে বেঁধে রাখে টোপ হিসেবে। যারা লেখাপড়া শিখেছে তারা প্রায় ইউরোপে পাড়ি দেয়। লন্ডনে এই সব রাজা মহারাজারা এক একখানা বাড়ি কিনে রেখেছে। কেউ কিনেছে প্রমোদ তরণী, রানীরাও বাদ যায় না। ভারতে নিজের রাজ্যে এইসব রানীরা অন্তঃপুরবাসিনী, কিন্তু ইউরোপে গিয়ে তারা একেবারে লাগাম ছাড়া। সেখানে গিয়ে তারাও খোলামেলা পোশাকে পার্টিতে নাচে, মদ্যপান করে বেসামাল হয়, জুয়ার আড্ডায় নায়িকা সাজে। মহারাজা মহারানী এই শব্দগুলি এখন ইউরোপের সব দেশেই পরিচিত। এর প্রতিশব্দ হল দারুণ ঐশ্বর্যশালী নির্বোধ। এইসব দেশীয় রাজাদের অতিথি হয়ে কার্জন দম্পতি বিপুল সমাদর পান। বিগলিত রাজন্যবর্গ তাদের দেবতা জ্ঞানে পুজো করে। স্টেশনে পাতা থাকে লাল কার্পেট। ট্রেন থামামাত্র বড় লাটের অভ্যর্থনায় শোনা যায় তোপধ্বনি। এই সব কিছুই মেরিকে মুগ্ধ করে। কার্জনের অহমিকা প্রদীপ্ত হয়। ইংল্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে গেলে আমাকে প্রায় কেউই চিনবে না, আর এই ভারতের মতো বিশাল দেশে আমি যেখানেই যাব সেখানেই আমি সর্বশ্রেষ্ঠ। যদিও আমি ইংল্যান্ডেশ্বরের একজন কর্মচারী, তবু এখানকার মানুষ আমাকে সম্রাটের সম্মান দেয়। প্রাসাদের শ্রেষ্ঠ অংশে থাকতে দেয়া হয় আমাদের। ফরাসি দেশ থেকে পাচক এবং সর্বোৎকৃষ্ট সুরা আনানো হয়। প্রাচ্য এবং পাশ্চাত্যের দুই ধরনের নৃত্যের ব্যবস্থা থাকে প্রতি সন্ধ্যাকালে। আমাদের এক পয়সাও ব্যয় হয় না, বরং অনেক মণি মাণিক্য উপহার পাওয়া যায়। মাঝে মাঝে যাওয়া হয় শিকার অভিযানে। সেও বেশ অদ্ভুত ধরনের শিকার। হাজারখানেক লোক জঙ্গলে কাড়া নাকাড়া বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে একটা বাঘকে তাড়িয়ে নিয়ে আসে। বেচারি বাঘটি একসময় কোণঠাসা হয়ে যায়। এদিকে উঁচু করে বাঁধা মাচার ওপরে নিরাপদ স্থানে বসে কার্জন গুলি করে সেই বাঘের ভবলীলা সাঙ্গ করে দেন। তারপর নেমে এসে মৃত বাঘটির মাথায় পা দিয়ে সদর্পে তিনি সম্মুখীন হন ক্যামেরার। কোথাও কোথাও গুলি খাওয়ার পরেও অকৃতজ্ঞ বাঘটা পালিয়ে যায়, যেমন হয়েছিল গোয়ালিয়রে। সেখানে গোটা দশেক হাতির পিঠে চেপে এসেছে বিরাট একটি দল। বাজনা বাজিয়ে ঝোপঝাড় পিটিয়ে একটা বাঘকে তাড়িয়ে আনা হলো কাছাকাছি। তার হলুদ কালো ডোরা কাটা শরীরটাও দেখা গেল। কার্জন সাহেব বন্দুক তাক করে গুলি চালালেন। অন্য সকলে দেখল সেই গুলি বাঘের পিঠ ভেদ করে চলে যাবার কথা, তবু চোখের নিমেষে এক লম্ফ দিয়ে সেই বাঘ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তারপর খালি খোঁজ খোঁজ আর খোঁজ। বহু লোক ছড়িয়ে পড়ল বনে, কিন্তু সন্ধান পাওয়া গেল না সেই আহত বাঘের। কার্জন সাহেব রীতিমতো ক্ষুব্ধ। মানুষের মতন এই ভারতের পশুরাও তো ব্রিটিশের প্রজা। বাঘটা মহামান্য বড়লাটকে পৃষ্ঠ প্রদর্শনের সাহস পেল কি করে? গোয়ালিয়রের মহারাজও চিন্তিত। তাঁর রাজ্যে এত বড় অতিথি যদি শিকারে অসার্থক হয়ে ফিরে যান, তবে সেটা যেন তাঁরই অপরাধ, তাঁরই গাফিলতি। ভোজ্যপেয়র দিকে আর মন না দিয়ে সস্ত্রীক লর্ড কার্জন ফিরে গেলেন প্রাসাদে। কয়েক ঘন্টা পরে কার্জন মনের দুঃখে বিছানায় শুয়ে আছেন। মেরি জানালা দিয়ে দৃশ্য উপভোগ করছেন। হঠাৎ মেরির দুই চক্ষু বিস্ফারিত হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, জর্জ, জর্জ, শিগগিরই এসে দেখে যাও। একটা 4 ঘোড়ার গাড়ি ছুটে আসছে দুরন্ত বেগে। তার উপর দাঁড়িয়ে আনন্দে প্রায় নৃত্য করছেন গোয়ালিয়রের মহারাজ। তাঁর সর্বাঙ্গ ধূলি ধূসরিত। পেছন দিকে দুটো বিশাল মৃত বাঘ। এর মধ্যে কোনটি বা কোনোটি কার্জনের গুলিতে আহত বাঘ কি না তা নির্ধারণ করা অসম্ভব। তবু ধরেই নেওয়া হলো যে কার্জনের বাঘটি পাওয়া গেছে, এবং সংশয়ের অবকাশ না রাখার জন্য একটির বদলে 2টি বাঘ মেরে আনা হয়েছে। ত্রিবাঙ্কুর, হায়দ্রাবাদ, ভোপাল, পাতিয়ালা, গোয়ালিয়র এবং আরও কয়েকটি দেশীয় রাজ্যের আতিথ্য নিতে নিতে চললেন এই দম্পতি।
মহারাজ মহারানীদের অলংকার, রত্নসম্ভার, পায়রার ডিমের মতন হীরক দেখেই মেরি বেশি অভিভূত। নিজেরও সংগ্রহ হলো কিছু কিছু। এই সফরের সময় কার্জন লক্ষ্য করলেন, এ দেশে মানুষ রাজাদের দৈব নিযুক্ত বলে মনে করে। রাজার সামনে মাটিতে লুটিয়ে প্রণাম জানায়। রাজার সর্বময় ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করে না। সারা জীবনে কেউ একবার রাজার দর্শন পেলে ধন্য হয়ে যায়। গোটা ভারতবর্ষের আসল রাজা তো ইংল্যান্ডের রাজা। তাকে তো ভারতীয় প্রজারা কখনো চর্মচক্ষে দেখতে পায় না। একবার ইংল্যান্ডেশ্বরকে আনতে পারলে এই সাম্রাজ্যের প্রজাদের আনুগত্য ও রাজভক্তি আরো দৃঢ় করা যাবে। দেশীয় রাজ্যগুলির জনসাধারণকেও বোঝাতে হবে যে তাদের এই সব রাজারাও আসলে ইংল্যান্ডের রাজার ভৃত্য। তখনই এক রাজ দরবার বসাবার পরিকল্পনা কার্জনের মাথায় এলো। কলকাতার বদলে দিল্লি হবে তার প্রকৃষ্ট স্থান। দিল্লিতে মুঘল সম্রাটের মহা আড়ম্বরময় দরবারের সঙ্গে পাল্লা দেবে এই ইংরেজ দরবার। একসময় মুঘল সম্রাটরা ছিলেন ভারতের একচ্ছত্র অধিপতি। ভারতীয়রা এবার দেখবে এই দিল্লির মসনদে বসেছে ব্রিটিশ সম্রাট। মহারানী ভিক্টোরিয়ার পক্ষে শেষ বয়সে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব ছিল না। এখন সম্রাট হয়েছেন সপ্তম এডওয়ার্ড। তাকে সরাসরি চিঠি লিখে কার্জন তাঁর প্রস্তাবটি সবিস্তারে জানালেন। সেই সঙ্গে চলতে লাগলো দরবারের প্রস্তুতি। শেষ পর্যন্ত সপ্তম এডওয়ার্ড আসতে পারলেন না। তাঁর বদলে এলেন তার ভাই। এতে কার্জন দম্পতি গোপনে দারুণ উল্লাস বোধ করলেন। রাজার ভাই সিংহাসনের অধিকারী নন। ভারতের মাটিতে পদমর্যাদায় তিনি আমার নিচে। সুতরাং দিল্লি দরবারের প্রধান পুরুষ হবে তুমি, জর্জ, লর্ড কার্জন। বিশাল সেই উৎসবের প্রতিটি অঙ্গ নিজে তত্ত্বাবধান করে নিখুঁতভাবে সাজালেন কার্জন। আমন্ত্রণ জানানো হলো দেশের সবকটি দেশীয় রাজ্যের নবাব ও রাজাদের, বিশিষ্ট ধনী ব্যক্তিদের, ইউরোপীয় সমাজের গণ্যমান্যদের। খুঁজে খুঁজে আনা হলো ভারতের সবচেয়ে বড় হাতিটি। তার হাওদা স্বর্ণখচিত। সেখানে বসলেন কার্জন। তাঁর মাথায় সোনার ছত্র। সহস্র কণ্ঠের সহর্ষ ধ্বনির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করল হাতিটি। কার্জন একটা হাত তুলে রইলেন, যেন তিনিই সম্রাট। আর মখমলের পোশাক পরা, ক্ষীরে মুক্তোর গয়নায় মোড়া যাত্রা দলের রাজা সাজা বড় বড় দেশীয় রাজ্যের রাজা ও নবাববৃন্দ বিগলিতভাবে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানালেন সেই রাজভৃত্যকে। গ্রীষ্মকালে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় সিমলায়। বছরের অন্য সময় কার্জন সারা ভারত ঘুরে ঘুরে কার্য পরিদর্শন করেন। নিয়ম শৃঙ্খলার সামান্য গাফিলতি আমি সহ্য করি না। আমি নিজেও যেমন পরিশ্রম করি, অন্যরাও তেমন পরিশ্রম করুক আমি চাই। সরকারি কাগজপত্র দেখার জন্য রাত্রি জাগতেও তাঁর দ্বিধা নেই। তাঁর পিঠের ব্যথাটা মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে। তিনি গ্রাহ্য করেন না। কোনো কাজ তিনি পরের দিনের জন্য ফেলে রাখেন না। দিল্লির দরবারে অত বড় হাতির পিঠ থেকে নামার সময় তিনি পিঠে শুল বেঁধার মতন ব্যথা অনুভব করেছিলেন। কেউ তা বুঝতে পারেনি। কলকাতার শীত বেশ মৃদু, ঠান্ডা কনকনে বাতাস নেই, তুষারপাত নেই। এরকম শীতই মেরির পছন্দ। শীতের কয়েকটা মাস কার্জন দম্পতি কলকাতায় কাটান। একদিন সকালবেলা মেরি বললেন, আচ্ছা জর্জ, আমরা ভারতে এসেছি প্রায় 4 বছর হয়ে গেল। বহু জায়গায় ঘুরেছি, বহু সম্ভ্রান্ত ব্যক্তিদের বাড়িতে আতিথ্য নিয়েছি। কলকাতাতেও তো বাঙালিদের মধ্যে অনেক সম্ভ্রান্ত ধনী আছে। তাদের কারুর বাড়িতে তো আমরা কখনো যাইনি। তারা কি আমাদের ডাকবে না? ডাকবে না কেন? অনেকেই ডাকে। আমরা গেলে তারা ধন্য হয়ে যাবে। কিন্তু আমার যেতে ইচ্ছে করে না। কেন? চলো না, একবার অন্তত গিয়ে তাদের আচার ব্যবহার কেমন দেখে আসি। না। এই বাঙালি জাতিটিকে কার্জন কিছুতেই পছন্দ করতে পারেন না। দিন দিন তার মনোভাব আরো কঠোর হয়ে আসছে। বাঙালিদের মধ্যে হিন্দু আর মুসলমান এই দুটি জাতি আছে।
এদের মধ্যে বাঙালি বলতে যেন হিন্দুদেরই বোঝায়। শিক্ষিত হিন্দুরা সবাই বাঙালি বাবু। এই হিন্দুগুলোই বেশি বক্তৃতাবাজ, কলমবাজ, বেশি বিরক্তিকর। আমি মুসলমানদের মনস্তত্ত্ব বুঝতে পারি। এরাই ছিল কিছুকাল আগে এই দেশের শাসক শ্রেণী। ইংরেজ আমলে ক্ষমতাচ্যুত হয়ে তারা এখন আহত সিংহের মতন ক্ষতস্থান চাটছে। আপাতত তারা নীরব। ইংরেজ সরকারের উচিত এদের শুশ্রূষা করা, এদের ক্ষোভ নিরসনের ব্যবস্থা করা। আমি গোপন রিপোর্ট পেয়েছি, ভারতীয় জাতীয় কংগ্রেসে মুসলমানরা খুব কম সংখ্যায় যোগ দেয়। কংগ্রেসে হিন্দু প্রাধান্যের জন্য বেশ কিছু মুসলমান ক্ষুব্ধ, আর কংগ্রেসের হিন্দুদের মধ্যেও অধিকাংশ বাঙালি বাবুই জায়গা জুড়ে আছে। এই বাঙালি বাবুদের হীনবল করে দেওয়ার জন্য কৌশলে মুসলমান সমাজকে আরো দূরে সরিয়ে দেওয়াই সরকারি নীতি হওয়া উচিত, আর সেটাই হবে আমার পরবর্তী লক্ষ্য। একদিকে স্বাধীনতার জন্য শুরু হয়ে গেছে সন্ত্রাসবাদী বিপ্লবের প্রস্তুতি, অন্যদিকে লর্ড কার্জন চাইছেন বাঙালিদের দুর্বল করতে হিন্দু মুসলমান বিভাজন নীতির আশ্রয় নিতে। এই দুইয়ের মধ্যে পড়ে কি হবে বাংলার ভবিষ্যৎ? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 34। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি, ভরত মির্চি অগ্নি, যতীন শুভায়ন রয়, বারিন সায়ন্তন ঘোষ, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, তিলক সৌম্য চ্যাটার্জি, অরবিন্দ অন্বেষ দে, কার্জন সৌরভ চক্রবর্তী, মেরি শ্রী সাহা এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।